চাচা, আমার কথাটা একটু শোনান প্লিজ। ভুল করেও যদি আর কোনোদিন তুই আমাকে চাচা ডাকিস তাহলে তোর কপালে খারাপই আছে। তে তুমি এখনই আমার সাথে চলো, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। তেকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য যখনই তের হাত ধরে আমাদেরকে টান দিয়েছি, তখনই চাচা এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, এই ভুল আর দ্বিতীয়বার করিস না। তে মামুনি, তুমি আমার সাথে চলো, এই নিব্বা আর আমার ছেলের সাথে তোমাকে যেতে হবে না। চাচার কথা শুনে বাবা আমার হাত ধরে টান দিয়ে বলে, জঙ্কুক তুমি আমার সাথে চলো, এর থেকে দ্বিগুণ সুন্দরী মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিব। বাবার দেখা দেখি চাচাও তের হাত ধরে টান দিয়ে বলে, মামুনি তুমি চিন্তা করো না, এর থেকে 3 গুণ ভালো ছেলের সাথে আমি তোমার বিয়ে দিব। বাচ্চা ছাড়া তো আমাদেরকে টানাটানি করছে, কিন্তু আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি। একদিকে বাবা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, অন্যদিকে চাচু তেকে টেনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তের সাথে আমার আর কখনো দেখা হবে না, আজকেই শেষ দেখা। তে তার বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, জঙ্কুক আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, প্লিজ কিছু একটা করো। তারপর চাচু এসে তেকে আমার থেকে ছাড়িয়ে টেনে নিয়ে যেতে লাগলো। এদিকে বাবাও আমাকে টেনে বাড়ির দিকে নিয়ে আসতে লাগলো। এই টানাটানির চক্করে পড়ে আমার মনে শুধু একটা কথাই আসছিল, আজকে যদি তেকে আমার থেকে আলাদা করে নিয়ে যায় তাহলে আর কোনোদিন আমাদের এক হওয়া সম্ভব হবে না। যে করেই হোক তেকে আমার সাথে রাখতেই হবে। তাই বাবাকে বললাম, বাবা আমাকে এভাবে গরুর মতো টানছো কেন, ছাড়ো, আমার বউকে তো চাচু নিয়ে যাচ্ছে। ওর মতো বেঈমানের মেয়ের সাথে তোমাকে আমি সংসার করতে দিব না। ওই নিব্বারেম তুই বেঈমান, ওই বুড়ির ঘরে বুড়ি আলি কি ওই বেঈমান, ওর মা বেঈমান, ওর পুরো গোষ্ঠীটাই বেঈমান। বেঈমান তো হবেই, তোর কুপ্রস্তাবে তো ও রাজি হয়নি। তখনই চাচু এসে বাবার গালে একটা থাপ্পড় মেরে বসে। চাচু বাবাকে থাপ্পড় দিয়েছে দেখে আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রাগের মাথায় চাচুকে ধাক্কা মেরে ফেলে দিই। তের বাবার গায়ে হাত দিয়েছি দেখে তে দৌড়ে এসে আমার গালে সে 440 ভোল্টের একটা থাপ্পড় দিয়ে বসে। আমি যখনই তের গায়ে হাত তোলার জন্য নিজের হাত তুলি, তখনই দেখি তে কান্না করে আমার দিকে তাকিয়ে বলছে, তুমি আমার আব্বুকে ধাক্কা দিলে, সে তোমার শ্বশুর হয়, তার চেয়ে বড় কথা তোমার চাচাও তো হয়, কিভাবে পারলে ধাক্কা দিতে? তোমার বাবাকে একটা ধাক্কা মেরেছি বলে এতেই তোমার কষ্ট হচ্ছে তাই না? আর তোমার বাবা যে আমার বাবার গায়ে হাত তুলেছে ওটা তোমার চোখে পড়েনি? সামান্য একটা ধাক্কা মেরেছি বলে তুমি আমার গালে 440 ভোল্টের একটা থাপ্পড়ও মেরেছো। সম্পর্কে আমি তোমার স্বামী ছিলাম, সেটা মেনেছো? মানোনি, অনেক হয়েছে, আর না। তোমার মতো এমন বেয়াদব মেয়েকে আমার জীবনে আর রাখতে চাই না। আমিও তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আগামীকাল আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমার ছেলেও তোমাকে কালকে ডিভোর্স দিয়ে দিবে। জঙ্কুক চলো আমার সাথে। বলেই বাবা আমাকে টানতে থাকে। আমি তো শুধু তের দিকেই তাকিয়ে আছি, কিন্তু তে একবারও আমার দিকে তাকায়নি। আমার বুকের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে, সেটা আমি কাউকে বোঝাতেই পারছি না। মন খারাপ করিস না বাবা, কপালে যা ছিল তাই হয়েছে। তাছাড়া তোকে তো আমি আগেই বলেছিলাম এবার না হয় মুনিকে বিয়ে করে নে, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। যদি শুনতি তাহলে কি আর আজকে এত কষ্ট পেতে হতো তোকে? আমার তো কষ্ট এখানেই লাগছে। এতগুলো মানুষের সামনে তে আমাকে থাপ্পড়টা কিভাবে দিতে পারলো? আসলে তে ওর বাবার অপমানটা সহ্য করতে পারেনি, কারণ প্রত্যেকটা বাবা তার মেয়ের কাছে সুপার হিরো। তুই আর এইসব নিয়ে মন খারাপ করিস না বাবা, কয়েকটা দিন একটু বাহির থেকে ঘুরে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, কয়েক ঘন্টা আগে আমি তেকে আমার পাশের সিটে করে বসিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় দেখো আমার পাশের সিটটা খালি থাকবে। আমার যে কি কষ্ট হচ্ছে আমি তোমাদের কাউকে বোঝাতে পারছি না। সময় এত নিষ্ঠুর কেন হয় মা? চুপ করে আছো কেন মা, বলো। আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি বাবা, কিন্তু আমার যে কিছু করার নেই। আর কান্নাকাটি করিস না, গাড়ি এসে গেছে, বাড়িতে যেতে হবে, চল। আমি আর কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। কয়েক ঘন্টার মধ্যে আমরা বাড়িতেও চলে এলাম। বাড়িতে আসার পর বাবা আমাকে বলল, তুমি জেনে শুনে কিভাবে আমার সাথে মিথ্যে কথা বলতে পারলে জঙ্কু? বাবা, বাল্যকাল থেকে যাকে আমি আমার বউ হিসেবে মেনে এসেছি, শুধুমাত্র তাকেই ভালোবেসেছি। সে জায়গায় অন্য মেয়েকে আমি কিভাবে বউ হিসেবে মেনে নিব বলো তো? ওই মেয়ের নাম আর কোনোদিনও তোমার মুখে নিবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে বাবা, তুমি যা চাইবে তাই হবে। কথাটা বলে নিজের রুমে চলে এলাম। রুমে এসে দেখি তের জন্য নতুন নতুন যে কসমেটিক আর কাপড়গুলো কিনেছি সেগুলো পড়ে আছে খাটের উপর। জিনিসগুলো দেখতে পেয়ে তের কথা মনে পড়ে গেল। তারপর সবকিছু গুছিয়ে রেখে বিছানায় শুয়ে পড়লাম। তের কথা খুব মনে পড়ছে, তাই মোবাইলটা হাতে নিয়ে কল করলাম তেকে, কিন্তু রিং হয়েই যাচ্ছে, কেউ রিসিভ করছে না। অনেকবার চেষ্টা করার পর হঠাৎ করে ফোন ধরলো তে। হ্যালো তে। জঙ্কুক তুমি আমাকে আর কোনোদিনও ফোন করবে না, যদি করো তাহলে তোমার নামে আমি মামলা লাগিয়ে দিব। প্লিজ তে, পাগলামি করো না, একটাবার আমার কথাটা শোনো। কি শুনবো? এই তোর লজ্জা করে না এত কিছু পরেও তুই আমাকে ফোন করেছিস? কালকে তোর সাথে আমার দেখা হবে কোর্টে। তার মানে তুমি সত্যি আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ দিব। তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি আর আমি বসে থাকবো নাকি? আমিও তোকে ডিভোর্স দিয়ে দেব। আর শোন, কয়েকদিনের মধ্যে নতুন বিয়ে করে কলেজে গিয়ে তোর সামনে নতুন বউকে নিয়ে ঘোরাফেরা করব, দেখিস। তাই কিছু বলতে যাবে তখনই মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলি। আছাড়টা মনে হয় একটু জোরেই পড়েছে, যার কারণে মোবাইলটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। ভাঙার শব্দ শুনে আম্মু দৌড়ে আসে আমার রুমে। কি রে, মোবাইলটা ভাঙলি কেন? মা, মন মেজাজ কোনোটাই ভালো নেই, তুমি এখন আমার রুম থেকে যাও। মাকে রুম থেকে বের করে দিয়ে
চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি দুজন পুলিশ আমার বাড়িতে। শুনেন আপনি করে আমার লগে থানার যাইতে হইব। থানায় যাব কেন, আমাদের অপরাধ কি? হিডা থানাত গেলেই জানতে পারবেন। আইন আমার লগে। ঠিক আছে চলুন, বুড়ি বেটি তুইও আয়। আমি বেচারা আর কি করব, মন খারাপ করে বাবা মার পেছন পেছন থানায় গেলাম। থানাতে গিয়ে দেখতে পাই চাচা চাচি আর জিমিন দাঁড়িয়ে আছে, কিন্তু তেকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি আর দাঁড়িয়ে না থেকে ওইখানে থাকা একজন পুলিশকে জিজ্ঞাসা করলাম আমাদেরকে কেন এখানে নিয়ে এসেছেন। তখনই সাথে সাথে আমার পিছন থেকে তে বলে ওঠে, আমার তোমার কাছ থেকে ডিভোর্স চাই, তাই এখানে নিয়ে আসা হয়েছে তোমাদেরকে। এই কথাটা তুমি আমাকে বলতে, আমি এসে তোমাকে ডিভোর্স দিয়ে যেতাম। আমার বাবা মাকে থানায় আনার কি দরকার ছিল তোমার? আমাদের কত পাওয়ার সেটা তোকে আর তোর পরিবারকে দেখানোর দরকার ছিল। আপনারা যেই কামের লেগে আনা হয়েছেন সেই কাম শেষ করে তাড়াতাড়ি আনতে যান। এনের মধ্যে কার্য ঝগড়া লাগে আমগো মূল্যবান সময় নষ্ট করার কোনো অধিকার আপনাকে নাই। সময় কিন্তু আমারও নষ্ট হচ্ছে। কি বলার আছে তাড়াতাড়ি বলুন। এই যে দেখেন এটা হইল গিয়ে ডিভোর্স পেপার। এনের মধ্যে সাইন করলে 20 দিন পরে আপনাকে ডিভোর্স হয়ে যাবে বোকা। ঠিক আছে বলুন কোথায় সাইন করতে হবে আমাকে? এই যে এনের মধ্যে আপনি সাইন করবেন আর এই জায়গায় হইল গিয়ে আপনার বউয়ে সাইন করব। এই কাগজে কি কি লেখা আছে আমাদেরকে একটু পড়ে শোনান তো। আচ্ছা তাহলে শুনেন, এনো লেখা আছে আপনার ফুলে একটা বাজে, ঘরের মধ্যে বউরা একটা বাইরে গিয়ে ফরকিয়া করে, রাইতে বাংলা খাইয়া বউরে মারে। আমার ছেলে তো কোনোদিন সিগারেটও হাতে নেয়নি, বাংলাতে দূরে থাক। থাক বাবা, কোনো কিছু বলার দরকার নেই। আমি কেমন সেটা তোমরা ভালো করেই জানো। স্যার বলুন কোথায় সাইন করতে হবে? হেবল কেন আপনারও কইলাম এনো সাইন করতে হইব। ঠিক আছে কাগজ আর কলমটা দিন, আমি সাইন করে দিচ্ছি। আমি যখন সাইন করছিলাম তখন তে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তার তাকানোর পাত্তা না দিয়ে সাইন করে দিলাম। আমার পরে তেও সাইন করলো। সাইন করার পর্ব শেষ করে যখনই বাবা মাকে নিয়ে থানা থেকে বের হব তখনই জিমিন এসে বলে, ভাইয়া আমার জন্য কিন্তু চকলেট নিয়ে আসবে, না হলে কিন্তু আমি ওই ছবির কথা বলে দিব বাবাকে। ঠিক আছে নিয়ে আসবো। তারপর বাবা মাকে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর নিজের রুমে গিয়ে তের যত রকমের জিনিসপত্র ছিল সবগুলো একসাথে করে লকারের মধ্যে রেখে তালা দিয়ে দিলাম। তারপর সারাটা দিন বাড়িতে কাটিয়ে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত 10টায় বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে যখনই নিজের রুমে যাই তখনই মা এসে বলে, মন খারাপ করে বাড়িতে বসে না থেকে একটু দূরে কোথাও গিয়ে ঘুরে আয়, তাহলে মনটা হালকা হবে। তোমাকে কে বলেছে আমার মন খারাপ? আমার মন তো ভালোই আছে, আর কোথাও যেতে হবে না। তাছাড়া এখন প্রতিদিন কলেজেও যেতে হবে, সামনে আমার ফাইনাল এক্সাম। বলে আম্মুকে রুম থেকে বের করে দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমার নিজের বাইকটাকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় যাওয়ার পর দেখতে পেলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার কাছে গিয়ে দেখি এটা আর কেউ নয়, আমার বাবার পছন্দ করা মেয়ে নিব্বি ইভা। এই জাঙ্কুক, তুমি আমাকে একটু কলেজে নামিয়ে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, উঠে এসো। তারপর ইভা বাইকে উঠে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে আমার তো অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, এই মেয়েকে যদি এখন কিছু বলি তাহলে বাবার কাছে গিয়ে বিচার দিয়ে দিবে। এরপর কোনো মতে বাইকটাকে চালিয়ে কলেজে এসে বাইকটাকে থামিয়ে ইভাকে নামিয়ে যখনই পিছনে ঘুরলাম তখনই তে আমার গলা চেপে ধরে বলল, এই ছোট লোক, তোর সাথে এখনো আমার ডিভোর্স হয়নি, তাই অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবি না, আর অন্য কোনো মেয়েকেও তোর বাইকে উঠাবি না, বুঝতে পেরেছিস? তের কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে মনে মনে বলছি, এই মেয়েটার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? এমন করছে কেন? তোমার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে কোন অধিকারে তুমি আমাকে এসব কথা বলছো? তোমার সাথে আমার ডিভোর্স এখনো হয়নি, শুধু অ্যাপ্লিকেশন করা হয়েছে, আর এর মধ্যেই তুমি অন্য মেয়েদের সাথে লাইন মারা শুরু করে দিয়েছো। আশ্চর্য ব্যাপার, আমি কোনো মেয়ের সাথে লাইন মারলে তোমার সমস্যা কি? আমার তো সমস্যা হবেই। আমার তো মনে হয় না আমি কারোর সাথে লাইন মারলে তোমার সমস্যা হবে। তাছাড়া তোমার কোনো সমস্যা হলে আমার কিছু যায় আসে না। কান খুলে শোনো, তোমার সাথে আমার যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকাবে না, আর যদি তাকাও তাহলে আমি তোমার নামে থানায় মামলা লাগাবো। এই শোনো, তোমার এই আজাইরা ফালতু কথা না অন্য কোথাও গিয়ে বলো, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। সরো সামনে থেকে। তাহলে কিন্তু আমিও অন্য ছেলেদের সাথে ঘুরবো। তুমি যার সাথে মন চায় তার সাথেই ঘুরো, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে। এবার সরো সামনে থেকে। কথাটা বলে তেকে ধাক্কা মেরে ক্লাসে চলে আসি। তে তো অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর দুইটা ক্লাস করে বের হয়ে দেখি তে একটা ছেলের সাথে হাসাহাসি করে কথা বলছে। ছেলেটাকে আমি চিনি, ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে শালা বেগুনের বাচ্চা। ওর সাথে কখনো আমার ভালো করে মিশা হয়নি, তাই ওর সম্পর্কে তেমন কিছু জানিও না। বেগুনের বাচ্চা আমাদের থেকে একটু বড় লোক, বেশি না। ওই শালাকে তো আর এমনি এমনি শালা বেগুনের বাচ্চা বলি না। ও আমাকে দেখতে পেয়ে তের চুলের উপর থেকে কি যেন সরাচ্ছে। আমি সেটাকে দেখেও না দেখার ভান করে চলে আসি। ওএমজি জাঙ্কুক, তুমি কি এখন বাসায় যাবে নাকি? না, আমি এখন আর বাসায় যাব না, একটু মার্কেটে যাব। মার্কেটে যাচ্ছ? ও না, এটাই তো মোক্ষম সুযোগ এই ছেলের টাকা খরচ করার। শোনো জাঙ্কুক, আমিও তোমার সাথে যাব।
হ্যাঁ অবশ্যই, কেন না, উঠে এসো। তারপর ইভা এসে বাইকে বসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। ইভা আমাকে জড়িয়ে ধরেছে দেখে তে এমন ভাবে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে আমাকে একদম খেয়ে ফেলবে। ও না জাঙ্কুক, এই মেয়েটা আমাদের দিকে এমন করে তাকিয়ে আছে কেন? এমন করে তো তাকাবেই, ও যে একসময় আমার বউ ছিল, কালকেই ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছি। উকিল বলেছে 20 দিনের মধ্যে আমাদের হাতে কাগজ চলে আসবে। অদ্ভুত ব্যাপার জাঙ্কুক, তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ আমি বিয়ে করেছিলাম। তারপর ইভাকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর ইভা বলে, ওই মেয়েটা অনেক বড় ভুল করে ফেলেছে, তোমার মতো একটা ছেলেকে তার জীবনে ধরে রাখতে পারেনি। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব কথা। মার্কেটে যাবে না তুমি? চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে তো। তারপর ইভাকে নিয়ে মার্কেটে আসলাম। সত্যি কথা বলতে মার্কেটে আমার কোনো কাজ ছিল না, শুধুমাত্র দেখে জেলাস ফিল করানোর জন্য আসতে হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, চলো আমার কাজ শেষ, বাসায় যাই। তারপর ইভাকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর বাবা আমাকে বলে, যেই মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি তোমার বাইকের পিছনে সেই মেয়েটা ছিল না? হ্যাঁ কিন্তু কেন? এমনি। কথাটা বলে বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে। বাবা শোনো না, কোথায় যাচ্ছ? ওই নালায়ক বুড়াকে ডাকলে কোনো কাজ হবে না বাবা। কেন? ওই নালায়ক বুড়া তোর জন্য বিয়ে ঠিক করতে যাচ্ছে। ইম্পসিবল মা, আমি এই জীবনে আর কখনো বিয়েই করব না। শোন বাবা, সব মেয়েরা খারাপ হয় না। তাছাড়া ইভা যথেষ্ট পরিমাণ ভালো মেয়ে, ওকে বিয়ে করলে তুই সুখে থাকতে পারবি। তোমরা যে ইভার সাথে আমার বিয়ে ঠিক করেছো, এটা কি ইভা জানে? হ্যাঁ জানে, ও সবকিছু জেনেই রাজি হয়েছে বিয়ে করতে। এর সাথে তোর যেদিন ডিভোর্স হবে এর পরের দিনই তোর আর ইভার বিয়েটা দিয়ে দিব। কিন্তু মা আমি তো ইভাকে ভালো, কথাটা শেষ করতে পারলাম না। কোথা থেকে বাবা এসে বলে উঠলো, আমি জানি তুমি নির্বিবাকে ভালোবাসো, নির্বিবা তোমাকে ভালোবাসে, আমি আর কোনো কথা শুনতে চাই না। বাবা আমার পুরো কথাটা দয়া করে একটু শোনো। জাঙ্কুক বাবা শোন, আর না করিস না, তোর জন্য তোর বাবা অনেক অপমানিত হয়েছে। ঠিক আছে মা, তোমরা যদি ইভাকে বিয়ে করলে খুশি হও তাহলে আমার আর কিছু বলার নেই। আমি ইভাকেই বিয়ে করব, তোমরা বিয়ের আয়োজন করো। পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর ইভা এসে আমাকে বলল, এই জাঙ্কুক দাঁড়াও, কোথায় যাচ্ছ? হবু বউ হিসেবে আমি তো তোমাকে একটা কিস দিতেই পারি, তাই না জাঙ্কুক? এই চুন্নি নির্বিবা কোথাকার, তোর তো সাহস কম না, তুই আমার সামনে চুম্মা দিতে চাস? লুচ্চা মেয়ে কোথাকার, তোকে আজকে আমি একদম মেরেই ফেলবো। কথাটা বলে তে যখনই ইভার গালে 440 ভোল্টের একটা থাপ্পড় দেওয়ার জন্য হাত তোলে, তখনই আমি তার হাত ধরে ফেলি। আমি তার হাত ধরেছি দেখে তে অবাক হয়ে আমাকে বলে, এই লুচ্চা মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার হাত ধরেছো? হ্যাঁ ধরেছি, কারণ ও আমার হবু বউ। তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেলে আমি ওকে বিয়ে করব। তুমি এই লুচ্চা মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ আমি এই মেয়েটাকেই বিয়ে করব, তাতে তোমার সমস্যা কি? তুমি আমার স্বামী, আমার তো সমস্যা হবেই। কে স্বামী? কার স্বামী? কিসের স্বামী? যে মেয়ে তার বাবার ভালোবাসে অন্ধ হয়ে স্বামী নামে মিথ্যা কথা বলতে পারে, তার আবার কিসের স্বামী? তুমি আমাদের সম্পর্কটাকে এভাবে অস্বীকার করতে পারো না জাঙ্কুক। দেখো তে, অনেক হয়েছে, আমার আর এসব ভালো লাগছে না। একটা কথা ভালো করে শুনে নাও, তোমাকে আমার জীবনে আর চাই না। প্লিজ আমাকে আর বিরক্ত করো না। তুমি না ওই শালা বেগুনের বাচ্চাকে ভালোবাসো, ওকে বিয়ে করে নাও, দেখবে অনেক সুখী হবে তুমি। প্লিজ, তারপরেও আমাকে আর কষ্ট দিতে এসো না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না আমি তোমাকে ভালোবাসি না, আমার জীবন থেকে দূরে চলে যাও তুমি। আমি যদি মরে যাই তাহলে তোমার কিছু হবে না, তাই তো? আমি তোমাকে মরতে বলিনি, তুমি শুধু আমার জীবন থেকে চলে যাবে, ব্যাস এতেই খুশি আমি। কথাটা বলে ক্লাসে চলে আসলাম। কি রে জাঙ্কুক, বউর সাথে ঝগড়া হয়েছে নাকি? এভাবে কথা বললি কেন? তোকে একদিন সময় করে সবকিছু বলবো, এখন চুপ থাক, পরে না হয় স্যার ঝামেলা করবে। তারপর দুইটা ক্লাস করে বাইরে এসে দেখি ইভা আমার জন্য দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তুমি জানো তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম? যাই হোক, আমাকে একটু বাসায় পৌঁছে দিতে পারবে তুমি? হ্যাঁ অবশ্যই, বাইকে ওঠো। ইভা যখনই বাইকের পেছনে বসতে যাবে তখনই তে এসে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজে বসে পড়ে। কি হলো, তুমি বসলে কেন? নামো বলছি। আজকে বাড়ি থেকে গাড়ি আসবে না আমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো না প্লিজ। ইম্পসিবল, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না। আমার বাইক থেকে তুমি এখনই নামো। তুমি তো জানো আমি একা কোথাও যেতে পারি না, আমাকে একটু বাড়িতে পৌঁছে দাও না। নাটকবাজ মেয়ে কোথাকার, এই নে ঠাস। আজকের থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে আর কখনো আমার সামনে আসবে না। যদি আসো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম। তুমি আমাকে থাপ্পড় দিতে পারলে জাঙ্কুক? ভালো করেছি তোমাকে থাপ্পড় দিয়ে। বিরক্ত করছো কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো তাহলে কেন ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছো? তোমার বাবাকে ধাক্কা মেরেছি বলে তুমি আমাকে থাপ্পড় মেরেছো। থাপ্পড় দিব না, তুমি আমার বাবার গায়ে হাত তুললে কেন? তোমার বাবা যে আমার বাবাকে
থাপ্পড় দিয়েছে ওইটা তোমার চোখে পড়েনি? নাকি তখন তুমি কানা হয়ে গিয়েছিলে? ওনারা ভাইয়া ভাইয়া ঝগড়া লেগেছে, মাঝখান দিয়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে বললে কেন? তোমাকে যখন আমি রাতের বেলা ফোন করেছিলাম তখন তুমি নিজেই তো আমাকে ডিভোর্সের কথা বলেছো, সাথে অনেক বকাও দিয়েছো। দেখো এই নাটক আর আমার ভালো লাগছে না। আমাকে বিরক্ত না করে ওই শালা বেগুনের বাচ্চাকে বিয়ে করে নাও, এতে তুমিও ভালো থাকবে সাথে আমিও। এই কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ তোমাকে আমার জীবনে আর ফিরে পেতে চাই না। না চাইলে নাই, এই আমি বাইকে বসলাম, দেখি তুমি কি করতে পারো। তাহলে আমি একাই বাসায় চলে যাই, তুমি ওকে বাড়িতে দিয়ে আসো। তুমি তো একা যেতে পারবে না, তুমিও বসো, একসাথে দুজনকে বাড়িতে দিয়ে আসবো। এই মেয়ে শোনো, আমি মাঝখানে বসবো আর তুমি পিছনে বসবে। না তুমি পেছনে বসবে। তুমি বললেই হবে নাকি আমি মাঝখানে বসবো? যতদিন তোমার সাথে আমার ডিভোর্স না হচ্ছে ততদিন অন্য কোনো মেয়েকে তোমাকে জড়িয়ে ধরতে দিব না। ও আচ্ছা তাই নাকি? তাহলে দেখো তোমার সামনে ওকে আমি জড়িয়ে ধরছি। বলে ইবাকে জড়িয়ে ধরতে যাব, তখনই তুই আমাদের মাঝখানে ঢুকে আমাকে জড়িয়ে ধরে বলে আমি থাকতে আমার স্বামীকে অন্য কোনো মেয়ে জড়িয়ে ধরবে, সেটা কি করে হয়? যত সব ঢং। এই ছাড়ো তো। তেকে ছাড়িয়ে বাইকটাকে টান দিলাম। তে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সমস্যা কি তোমার? এভাবে চেপে ধরেছো কেন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, ছাড়ো। ছাড়বো না। ও মাই গড, জাঙ্কুক একটু পেছনে তাকিয়ে দেখো তো, এটা তোমার আব্বুর গাড়ি মনে হচ্ছে না? সত্যিই তো, কিন্তু বাবা আমাকে ফলো করছে কেন? বেদ্যপ ছেলে, বাইক থামাও বলছি। এই যা, কি সর্বনষ্ট হয়ে গেল। বাবা তো দেখছি সামনে এসে দাঁড়িয়েছে, কি বলবো এখন? তোমার জন্য আমি কত অপমানিত হয়েছি, এত কিছুর পরেও তুমি তোমার বাইকে এই মেয়েটাকে উঠিয়েছো। আসলে বাবা তুমি যা ভাবছো তেমন কিছু না। তাহলে কেমন কিছু আমাকে বলো শুনি। আজকে থেকে বাড়িতে নেওয়ার জন্য কোনো গাড়ি আসেনি, তাই মানবতার খাতিরে একটু সাহায্য করছিলাম আর কি, এর বেশি কিছু না। এত মানব দরদি হওয়া ভালো না, বাইক থেকে নামো। বলেই বাবা আমাদের তিনজনকে বাইক থেকে টেনে নামিয়ে দেয়। কি হয়েছে বাবা, এভাবে টেনে নামিয়ে দিলে কেন? তুমি শুধু নিব্বি বাকে তোমার বাইকের পিছনে বসাবে, অন্য কোনো মেয়েকে যদি বসাও তাহলে তোমার কপালে খারাপই আছে। বড় আব্বু আমার কথাটা একটু শুনেন। খবরদার আমাকে একদম বড় আব্বু বলবে না। ইবা তুমি আজ থেকে আমার ছেলেকে জড়িয়ে ধরে ওর বাইকের পিছনে বসবে। বাবার কথা শুনে আমি তো একদম অবাক হয়ে গেলাম। রাগের মাথায় উনি এসব কি বলছে? হা করে তাকিয়ে না থেকে ইভাকে ওর বাড়িতে দিয়ে আসো, যাও। আমি বেচারা আর কি করব? বাবার কথা না শুনলে বাড়ি থেকে বের করে দিবে, তাই আর কোনো উপায় বুদ্ধি না পেয়ে ইভাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। তুমি আমাকে মাঝ রাস্তায় একা ফেলে চলে যেতে পারলে জঙ্কু? কিছুক্ষণ পর ইভাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যখনই নিজের বাড়িতে ঢুকলাম তখনই বাবা আমাকে বলল, আজকের মতো ভুল যেন আর কখনো করতে না দেখি তোমাকে, বুঝেছো? ঠিক আছে বাবা। তারপর নিজের রুমে চলে আসলাম। রুমে এসে তের জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা আমার সামনে কান্না করেছে, অথচ আমি তার চোখের পানি মুছে দিতে পারলাম না। রাত 9টা বেজে গেছে, এখনো তো তুই কিছু খেলি না। কি হয়েছে বাবা? মা আমি না তেকে ভুলতে পারছি না। তোমার পায়ে পড়ি মা, বাবাকে একটু বুঝিয়ে বলো না, উনি যেন আমাদের সম্পর্কটাকে মেনে তেকে বাড়িতে ফিরিয়ে আনে। জঙ্কুক আমি আবারও বলছি, যেটা হবার না সেটা নিয়ে কেন পড়ে আছো? ভুলে যাও ওই যে হোপের মেয়েকে। যত তাড়াতাড়ি তুমি ওকে ভুলতে পারবে তত তাড়াতাড়ি নিব্বি বাকে তুমি আপন করে নিতে পারবে। কিন্তু বাবা ইভাকে তো আমি পছন্দ করি না, ওকে আমার ভালো লাগে না। তোমার সাহস তো কম না, তুমি মুখে মুখে তর্ক করো। এই নাও ঠাস। আমার ছেলেটাকে আর মেরো না নামু, ওকে আমি বুঝিয়ে বলবো, তুমি যাও। ভালো করে বুঝিয়ে বলো, ওর বেদ্যপের মতো আচরণ আমার একদম ভালো লাগছে না। তুই তো তোর বাবাকে চিনিস, উনি যা একবার বলে তাই করে। তুই আর না করিস না বাবা, বিয়েতে রাজি হয়ে যা। ওই বুড়া নামের কোনো ঠিক ঠিকানা নেই, রাগের মাথায় কখন তোকে বাড়ি থেকে বের করে দেয় বলা যায় না। তোকে আমি অনেক কষ্ট করে পেয়েছি, তাই তোকে আমি হারাতে চাই না। মায়ের কথাটা একটু ভেবে দেখিস। বাবা মা নিজেদের কথা বলে চলে গেল, কিন্তু ওনারা তো একবার আমার মনের অবস্থাটা জানতে চাইলো না। ওই ইবানিবিকে আমি কিভাবে মেনে নিব? আমার মনে যে ছোট থেকেই তে রয়েছে, ওকে আমি আমার বউ হিসেবে মেনে নিয়েছি, ওর জায়গায় কাউকে বসাতে পারবো না। মনটা খারাপ করে শুয়ে আছি বিছানায়, এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনটাকে হাতে নিয়ে দেখি চাচি ফোন করেছে। জি চাচি আম্মা বলেন। ও মাই লিটল বয়, মাই লিটল গার্ল, টেকে তুমি বাঁচাও। ও সারাদিন কিছু ইট করেনি। মাই ডার্লিং যেই হবো বাসায় নেই, আমার খুব ভয় হচ্ছে। মাই লিটল গার্ল তে যদি নিজের ক্ষতি করে ফেলে। চাচি আম্মা আপনি চিন্তা করবেন না, ওকে একটু দেখে রাখেন, আমি আসছি। তারপর ফোনটাকে রেখে দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে জানালা দিয়ে চোরের মতো বের হয়ে গেলাম, কারণ বাবা যদি একবার জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। 30 মিনিট পর তের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই চাচি দরজা খুলে বলে, ও মাই লিটল বয়, তুমি এত রাতে এখানে হয়ে আসলে? ইওর চাচা তো বাড়িতে চলে এসেছে। কি বলেন? চাচা কখন আসছে? এই তো কিছুক্ষণ আগে এসেছে, এসে মাই লিটল গার্ল কে আন্ডারস্ট্যান্ড করাচ্ছে। নাও তুমি চলে যাও। বললেই হলো
হলো নাকি চলে যাও? একবার যখন এসেছি তের সাথে দেখা না করে কোথাও যাব না। কিছুক্ষণ ঝোপঝাড়ে লুকিয়ে থেকে মশার কামড় খেয়ে হঠাৎ করে মনে পড়লো আমি তো গাছে উঠতে পারি। তাই আর দেরি না করে তের বারান্দার সামনে একটা নারকেল গাছ ছিল, ওইটাই উঠে পড়ি। গাছ থেকে যখনই তের বারান্দায় লাফ দিব তখনই দেখি তের রুমের দরজাটা খুলে কে যেন রুমে এসেছে। এই যা, কি ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। চাচা আসলো না তো? চাচু যদি একবার আমাকে এখানে দেখতে পারে তাহলে তো বিনা টিকিটে উপরে পাঠিয়ে দেবে। চাচার ভয়ে কি করবো না করবো কিছুই বুঝতে পারছিলাম না, তাই নারকেল গাছে উল্টো হয়ে ঝুলে রইলাম একদম কলাবাদুরের মতো। হঠাৎ করে চাচি আমার কণ্ঠস্বর শুনতে পেয়ে আবারও সোজা হয়ে গেলাম। ও মাই লিটল বয়, ইউ এখনো যাওনি? না চাচি আম্মা, আমি যাইনি। তেকে না দেখে কিভাবে যাই বলুন তো? প্লিজ চাচি আম্মা, একটু বারান্দার দরজাটা খুলে দিন না, তেকে একবার দেখেই চলে যাব। ও মাই লিটল বয়, আমি এখনই ওপেন করে দিচ্ছি। রুমে ঢুকে তের দিকে তাকাতেই দেখি তে ওর হাত কেটে রেখেছে। মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধানে মেয়েটা কি অবস্থা করেছে নিজের। ও মাই লিটল বয়, যা করার তাড়াতাড়ি করো, কারণ ইয়োর চাচা একটু পর পর মাই লিটল গার্লকে দেখে যায়। ঠিক আছে চাচি আম্মা, আপনি একটু দেখেন চাচা আসে কিনা। চাচি আম্মাকে দরজার সামনে পাঠিয়ে দিয়ে তের কপালে একটা কিস করে যে চলে আসবে তখনই দেখি তে আমার হাত ধরে রেখেছে। তুমি কি ভেবেছো চোরের মতো এসে আমাকে কিস করে চলে যাবে আর আমি কিছু করব না? এক্ষুনি আমি বাবার কাছে তোমাকে ধরিয়ে দিব। তে তুমি এসব কি বলছো? আমার তো একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ চাচুকে কিছু বলো না, চাচু জানতে পারলে ঝামেলা করবে। আমিও চাই আব্বু ঝামেলা করুক। ওই নিব্বি ভাইকে তুই বাইকের পিছনে বসালি কেন? আব্বু তুমি কোথায়? তে আব্বু বলে ডাক দেওয়ার সাথে সাথে ওকে চুপ করানোর জন্য ঠোঁটে কিস করে বসি। ও মাই ডার্লিং জেহব, ইউ হয়ে যাচ্ছ। মাই লিটল গার্লটি তো ঘুমাচ্ছে। তাহলে আমাকে আব্বু বলে ডাকলো কে? কেউ ডাকেনি মাই জেহব ডার্লিং। এখন যদি আব্বুকে বলে দিই যে তুমি আমাকে ঘুমের মাঝে কিস করেছো? থাক, তোমাকে আর কষ্ট করে কিছু বলতে হবে না, আমি নিজেই চাচুকে সবকিছু বলে দিচ্ছি। চাচুকে ভালো করে ডাকও দিতে পারলাম না কারণ তে আমার ঠোঁটে কিস করে মুখ বন্ধ করে দিয়েছে। ও মাই ডার্লিং জেহব, অনেক রাত হয়েছে, চলো আমরা ঘুমাতে যাই। যাব, যেহেতু রুমের সামনে চলেই এসেছি তখন তে মামুনিকে একটু দেখে যাই সরো সামনে থেকে। চাচু রুমে আসবে কথাটা শুনে তে আর দেরি না করে আমাকে নিয়ে কম্বলের নিচে শুয়ে পড়লো। আরে আরে কি করছো? এই গরমের মধ্যে তুমি আমাকে কম্বলের নিচে নিয়ে এলে কেন? এছাড়া আর কোনো উপায় নেই। আব্বু যদি রুমে এসে দেখে তুমি আমার রুমে, তাহলে তোমার কাহিনী আজকেই শেষ করে দিবে। চুপচাপ কম্বলের নিচে শুয়ে থাকো। আচ্ছা ঠিক আছে। তারপর তে আমাকে কোলবালিশের মতো শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমার তো ভালোই লাগছে, সাথে গরমও লাগছে, কিন্তু তারপরও আমার এই বেহায়া লুচ্চা মনটা চাচ্ছে সারা জীবন তের কোলবালিশ হয়ে থাকি। এই ক্যারেক্টারলেস যে হব, ইউকে আমি বলেছিলাম না মাই লিটল গার্লটি ঘুমাচ্ছে, তারপরেও তুমি ওকে ডিস্টার্ব করতে হয় এলে। ওই নিব্বারামের ছেলের জন্য আমার মেয়ের কি অবস্থা হয়েছে। ওর ছেলেকে যদি আমার চোখের সামনে পাই তাহলে 24টা বাজিয়ে দিব। ওই আরেমের ছেলের 24 তুমি পরেও বানাতে পারবে। এখন চলো আমরা ঘুমাতে যাই। ঠিক আছে চলো যাই। কম্বলের নিচে তের গলাটাকে দেখতে পেয়ে লোভ সামলাতে না পেরে কিস করে বসলাম। কি করছো তুমি? কিস করছো কেন? তোমাকে যে আপন করে কাছে পেতে ইচ্ছে করছে, এর জন্য করেছি। তে তোমাকে একটু আদর করি। তুমি না দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছ। দাঁড়াও, আব্বুকে এখনই ডাকছি। ডাকতে হবে না, উঠছি। যাও, এবার নিব্বিবাকে গিয়ে আদর করো। ওই নিব্বিবাকে আদর করলে তুমি খুশি হবে? তবে রে লুচ্চা ছেলে কোথাকার, দাঁড়াও, অন্য মেয়েকে আদর করার শখ আমি মিটিয়ে দিচ্ছি সারা জীবনের জন্য। বলেই তে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে গলায় আর মুখে কিস করতে শুরু করে। ও মাই লিটল গার্ল, হোয়াট করছো তুমি? ও না, এটা আমি কি দেখে ফেললাম। ইউ টু নটি বয় এন্ড গার্ল, দরজা ওপেন করে এগুলো হোয়াট করছো? আসলে আম্মু জঙ্কুককে একটু ধুম ধুম দিচ্ছিলাম। অনেকদিন ধরে মারি না তো, তাই অনেক দুষ্টু হয়ে গেছে। ও মাই লিটল গার্ল, কোনটা মার আর কোনটা মার না সেটা বোঝার এইজ আমার হয়েছে। নেক্সট টাইম ধুরুম ধুরুম দেওয়ার আগে দরজাটা ক্লোজ করে নিও, ওকে? তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি ইট করে নাও। ও মাই লিটল বয়, আমি নিচে গেলাম, দরজাটা লাগিয়ে নিও, ঠিক আছে? আরেকটা কথা, চাইলে আজ রাতেও তুমি তের সাথে থাকতে পারো, এতে করে তোমাদের দুজনের বন্ডিং আরো ভালো হবে। তুমি যে কি বলো না মম? যা বলি একদম রাইট বলি। অ্যাকচুয়ালি আমিও চাই তোমরা টু লিটল বয় এন্ড গার্ল সারা জীবন একসাথে থাকো। ইউ নো মাই লিটল গার্ল, আমার খুব ইচ্ছে করে আমরা সবাই মিলে একসাথে একটা বাড়িতে থাকবো। চাচি আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি সবকিছু ঠিক করে দেব। সেটা আমি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি। ও মাই লিটল বয়, তুমি আজকে চলে যেও, কারণ মাই জেহব ডার্লিং যদি তোমাকে এখানে দেখতে পারে তাহলে একদম
সাজিয়ে দিবে তোমার। ঠিক আছে চাচি আম্মা, আমি তেকে খাইয়ে দিয়ে চলে যাব। খাবারগুলো আমাকে দিন। চাচি আম্মা চলে যাওয়ার পর আমি তের সামনে খাবার নিয়ে বললাম, খাবারগুলো খেয়ে নাও, না হলে যে শরীর খারাপ করবে। কি হলো, তাকিয়ে আছো কেন? হ্যাঁ করো। সরি জঙ্কুক, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে পাগলি, তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলা উচিত, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি। যাই হোক, অতীতের কথা মনে না করে হ্যাঁ করো, খাইয়ে দিই তোমাকে। আমাকে যেতে হবে তো, রাত 3টা বেজে গেছে। তেকে খাওয়ানোর পর যখনই আমি চলে যাব তখনই তে আমার হাত ধরে বলে, আজ রাত মেরে পাশ রহে যা। বাবার চাচু যদি জানতে পারে তাহলে জোতা দিয়ে পিটাইবে। বোন ছাইড়া দে। না থাকলে কিন্তু আব্বুকে ডেকে নিয়ে আসবো। থাক, তোমাকে আর কষ্ট করে রাখতে হবে না। তুমি যতক্ষণ না পর্যন্ত ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই আছি। আচ্ছা তাহলে আমার পাশে শুয়ে থাকো, আমি তোমাকে এত রাতে একা যেতে দিব না। পাগলামি করো না তে, তোমার আব্বু যদি একবার জানতে পারে তাহলে সমস্যা হবে। আমার পাশে শুতে রাজি না হলে কিন্তু আমি আব্বুকে ডেকে নিয়ে আসবো। তুমি আবারও আমাকে ব্ল্যাকমেল করছো? মনে করো তাই। এখন বেশি কথা না বলে এদিকে এসো, ঘুমাবে। তে, তোমার হাব ভাব না আমার একটু ভালো লাগছে না। কি করতে চাইছো তুমি? তুমি যেটা ভাবছো আমি সেটাই করতে চাচ্ছি। ইম্পসিবল। তুমি যদি এরকম কিছু করো তাহলে কিন্তু আমি থাকবো না। পরে কিন্তু তুমি আফসোস করবে। করলে করবো, তারপর আমি এসব করতে চাই না এখন। না চাইলে আর কি করবো, মাঝখানে কোলবালিশ দিয়ে দিলাম, তুমি ডান পাশে ফিরে শুয়ে পড়ো আর আমি বাম পাশে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। মাঝরাতে ঘুম ভাঙতেই দেখি তে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই মেয়েটা যদি এখন জেগে যায় তাহলে আবারও বকবক শুরু করবে। এর চেয়ে ভালো ঘুমিয়ে থাক। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা চাচির ডাক শুনে ঘুম ভাঙে। চোখ খুলে দেখি তে খাটের উপর নেই। যখনই আমি উঠতে যাব তখনই দেখি আমার হাতে হাত করা লাগানো। এই যা, কি ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেল। এই আকামটা আবার কি করছে? রাতে আমাকে কত ভালোবাসা দেখিয়েছে আর এখন সকালে হাত করা লাগিয়ে দিয়েছে। তে, কোথায় তুমি? এই তো এখানেই আছি। বাবা, সকাল সকাল গোসল করলে যে, দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাকে। যাই হোক, আমার হাতে হাত করা পড়েছে কেন? খুলে দাও এটা। আমি যা করতে বলবো যদি তা করতে রাজি হও তাহলে হাত করা খুলে দিব। তুমি কি পাগল হয়ে গেছো? তে, চাচু দরজার সামনে দাঁড়িয়ে আছে। উনি যদি রুমে এসে তোমাকে আর আমাকে একসাথে দেখে তাহলে কি হবে বুঝতেই তো পারছো। আমার তো কিছুই হবে না, যা হবে তোমার হবে, কারণ আমি আব্বুকে বলবো তুমি কাল রাতের বেলা জোর করে আমার রুমে ঢুকেছো আর তাই হাত করা লাগিয়ে রেখেছি। বুঝতে পেরেছি, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। আচ্ছা বলো, কি করতে হবে? আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, না নিয়ে গেলে আব্বুর কাছে মিথ্যে কথা বলে তোমাকে ফাঁসিয়ে দেব। তোমাকে যদি এখন আমার বাড়িতে নিয়ে যাই তাহলে বাবা আমাকে মেরে ফেলবে। তাছাড়া ইভাকে কি বলবো আমি? এই ছোট লোক, তুই ইভার নাম নিলি কেন? তে, মামনি দরজা খুলো। আব্বু আমি ফ্রেশ হচ্ছি। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে। চাচু তোমার সাথে কি এমন জরুরি কথা বলবে? জানি না, নিচে গেলে বুঝতে পারবো। এখন বলো, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে তো? তোমাকে তো একদিন না একদিন নিয়ে যেতেই হবে। তাহলে আজকেই নিয়ে যাই, যা হবে সেটা না হয় পরে দেখা যাবে। থ্যাংক ইউ জানামান, এই নাও চুম্মা চুম্মা চুম্মা। আরে পাগলি, শুধু চুমা দিলে হবে? হাতে হাত করাটা তো খুলতে হবে। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না, দাঁড়াও এখনই খুলে দিচ্ছি। এই যে খুলে দিলাম, এখন যাও ফ্রেশ হও আর আমি গিয়ে দেখে আসি আব্বু কেন ডাকলো আমাকে। কিছুক্ষণ পর তে রুমে এসে আমাকে বলে, আব্বু আমার বিয়ে ঠিক করেছে বেগমের সাথে। কি বললে তুমি? চাচু তোমার বিয়ে ওই শালা বেগুনের বাচ্চার সাথে ঠিক করেছে? হ্যাঁ, নিচে যাবার পর আব্বু তো এটাই বললো। তুমি নিশ্চয়ই চাচুকে ওই শালা বেগুনের বাচ্চার কথা বলেছো, তাই না? আরে না, আমি বলবো কেন, আব্বুকে বেগমের বাবা ফোন করে বলেছে আমি আর বেগম দুজন দুজনকে নাকি ভালোবাসি, তাই উনি দেরি করতে চাচ্ছে না, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিতে চায়। তোমার যা মন চায় তাই করো, আমি গেলাম। আমিও তোমার সাথে যাব, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে যাও। পরে তোমার বাবার কথায় আবার গিরগিটির মতো রং বদলাবে না তো? না, আর রং পাল্টাবো না। ঠিক আছে, তাহলে চলো, তোমাকে আজকে সুন্দর করে সাজিয়ে তারপর আমার বাড়িতে নিয়ে যাব। এরপর থেকে সুন্দর করে সাজিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তের দিকে। এমন করে কি দেখছো? তোমাকে দেখছি, কত সুন্দর লাগছে, একদম পরীদের মতো। আরে তেমন কিছু না, তোমার চোখ সুন্দর তাই আমাকেও সুন্দর লাগছে তোমার চোখে। তারপর তে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জঙ্কুক আমি তোমাকে ছাড়া বাঁচবো না, চলো এখনই আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে থাকবে না শ্বশুর মশাই আর আমার বাবা। হ্যাঁ এটাই করতে হবে। তুমি একটা কাজ করো, ব্যাগ গুছিয়ে দরজা দিয়ে বের হও। আমি জানালা দিয়ে বের হয়ে রাস্তায় দাঁড়াচ্ছি। ও মাই লিটল বয়, এখান থেকে যাওয়ার আগে একটা ওয়ার্ক করে দিয়ে যেতে পারবে? বলুন চাচি আম্মা, কি করতে হবে আমাকে? লিসেন মাই লিটল বয়, ডট ডট ডট, সেই কাগজগুলো কি তুমি আনতে পারবে? হ্যাঁ চাচি আম্মা, আমি অবশ্যই পারবো। আপনি শুধু একবার বলুন, কাগজগুলো কার কাছে আছে? বাবার কাছে নাকি চাচার কাছে? চাচি আম্মা এমন একজনের নাম বলেছে যার নাম শুনে আমি দাঁড়ানো থেকে বসে পড়েছি। অসম্ভব, উনি তো কখনোই রাজি হবে না। তাহলে তোমরা দুজন যেখানে গিয়ে হাইড করে থাকো না কেন, তোমাদের বাচ্চারা কখনোই তোমাদের এক হতে দিবে না। তাহলে এখন কি করব? যে কোনো একটা উপায় বের করে দেন না চাচি আম্মা। একটা উপায় আছে, গুড করে লিসেন করো মাই লিটল বয়। তোমরা যদি আমার মাদার ইন ল এর
কাছে গিয়ে ওনার পায়ে পড়ে এই প্রবলেমের সমাধান চাও, তাহলে উনি তোমাদেরকে হেল্প করতে পারবে। কিন্তু চাচি আম্মা, গ্র্যানি কোথায় থাকে সেটা তো আমরা জানি না, তাহলে কি করে যাবো ওনার কাছে? ও মাই লিটল বয়, আমি থাকতে তুমি চিন্তা করছো হোয়াই? কয়েকদিন আগে হিডেন সূত্রে জানতে পেরেছি তোমার জ্ঞানী ডট ডট পড়ে থাকে। এই নাও ঠিকানা আর ফোন নাম্বার। গ্র্যানিকে তো আমরা ছোটবেলায় দেখেছিলাম, এখন ওনাকে চিনবো কিভাবে? ওনার চেহারাও তো আমাদের মনে নেই। তোমাকে যে ফোন নাম্বারটা দিয়েছি ওখানে গিয়ে ফোন করলে ওনাকে পেয়ে যাবে। তারপর চাচি আম্মার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম গ্র্যানির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নি করার পর চলে আসলাম গন্তব্যে। গ্র্যানির বাড়িতে ঢুকতেই দেখি একজন বয়স্ক মহিলা গাছে পানি দিচ্ছে। এটাই মনে হচ্ছে গ্র্যানি, তাই আর দেরি না করে ডাক দিয়ে বসলাম। ওই গ্র্যানি দুষ্ট ডার্লিং, আই লাভ ইউ, চুমা 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 চুমা। এই ছোকরা, তোর তো দেখি সাহস কম না? লজ্জার সময় মাথা খেয়ে কি অশ্লীল ইঙ্গিত করছিস আমার দিকে? হ্যাঁ দাঁড়া, পুলিশকে এখনো ফোন করছি। আমরা মনে হয় ভুল বাড়িতে চলে এসেছি, চলো পালাই। লুইচামি করলে তো পুলিশকে ফোন করবেই। এখন কথা না বাড়িয়ে মোবাইলটাকে বের করে 62 নাম্বারে ফোন দাও, তাহলেই সব ঝামেলা মিটে যাবে। এই যা, কি লজ্জার ব্যাপার হয়ে গেল। এই বুড়ির রূপ দেখে তো সব ভুলে গিয়েছিলাম। দাঁড়াও, এখনই ফোন করছি। গ্র্যানির নাম্বারে ফোন করতেই আমাদের সামনে থাকা বয়স্ক মহিলাটা ফোনটা রিসিভ করে। ওগো গ্র্যানি দুষ্ট ডার্লিং, তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার ঘন্টু সোনা, একটু মনে করে দেখো। আরে মা, কিভাবে মনে করবো? এতদিন তো তুমি আসলে না, তা এত বছর পরে হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে আসলে? আসলে গ্র্যানি, তোমার হিটলার জামার বিটলা বলার আমাদেরকে এক হতে দিচ্ছে না। একমাত্র তুমি এখন আমাদেরকে মিলাতে পারো। প্লিজ চলো আমাদের সাথে। আমি তো কখনোই তোমাদের মিলতে দিব না, কারণ ছোটবেলায় আমার স্বামী তোমাদের বিয়ে দিয়ে আমাকে অকালে বিধবা করে পটল তুলেছে, যার কারণে আমার দুই ছেলের থেকে আমি এত বছর ধরে আলাদা হয়ে আছি। যাদের জন্য এত কিছু হয়েছে, আমি তাদেরকে মিলানোর জন্য সাহায্য করবো? অসম্ভব। দেখো গ্র্যানি, তোমার বুইরা জামার হাত ছিল না, তাই অকালে তোমাকে বিধবা করে পটল তুলেছে। এটা তো আর আমাদের দোষ না। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই দোষ। তার মানে তুমি চাচ্ছ আমরাও অকালে পটল তুলি, তাই তো? ঠিক আছে, তোমার মনের আশাটাই পূর্ণ হোক। চলো আমরা নিজেদেরকে শেষ করে দেই। বেঁচে থাকলে এই জীবনে কখনো এক হতে পারবো না। তুমি একদম ঠিক বলেছো জঙ্কুক। চলো। এই ছোকরা ছোকরির দলেরা দাঁড়া, আমি কি তোদেরকে যেতে বলেছি? থাক গ্র্যানি, তোমাকে আর আলগা পিরিত দেখাতে হবে না। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি যে আমাদেরকে এভাবে নিরাশ করবে কখনোই ভাবতে পারিনি। এই যে ঘন্টুসোনা, তুমি না একটু বেশি কথা বলো। আর বলবে না কেন? তোমার মা সব শিখিয়ে দিয়েছে। বুঝি বুঝি, আমি সবই বুঝি। যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে। চলো আমার সাথে, দেখি কে তোমাদেরকে এক হতে দিচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ গ্র্যানি দুষ্ট ডার্লিং। ঝামেলাটা মিটে গেলে তোমাকেও আমি বিয়ে করে নেব, তাহলে আর তুমি বিধবা থাকবে না। বেশি হয়ে যাচ্ছে না জঙ্কুক? আর হ্যাঁ, আমাদের তো আবার যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। তারপর দুই ডার্লিংকে নিয়ে চলে এলাম নিজের বাড়িতে। কই রে মন্টুসোনা? ও মন্টু, মন্টু কই তুই? আমি এগুলো কি শুনি? হ্যাঁ আরে মা, তুমি এত বছর পর আমার বাড়িতে আসলে। এই কি বেয়াদব ছেলে, তুই আমার বাড়িতে কি করে? ওকে কেন নিয়ে এসেছো? বের হয়ে যাও বলছি এখনই। এই মন্টু, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে তুই আমার ঘন্টুসোনাকে বেরিয়ে যেতে বলছিস? এত অধপতন হয়েছে তোর? এই নে মন্টু, ঠাস। মা, আরো দুইটা থাপ্পড় দাও এই নিব্বারেমকে, ওই বেশি বেড়ে গেছে। এই নে ঘন্টুসোনা, ঠাস। হাফসোস মা, তুমি আমাকে মারলে কেন? মারবো না, তোরা দুই ভাই মিলে আমার ঘন্টুসোনাকে অনেক কষ্ট দিয়েছিস। এখন আমি চলে এসেছি, দেখি কে আমার ঘন্টুসোনাকে আর তার বউকে বাড়ি থেকে বের করে দেয়। আমি বের করে দিব মা। ওরে মন্টু রে, তোর তো সাহস কম না? তুই আমার মুখে মুখে চোপা করছিস। এই নে মন্টু, ঠাস। শাশুড়ি মা, আমার বুড়ের আমাকে আর মারবেন না। ভুল তো সবারই হয়েছে। এবার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে চলুন না আমরা আবার এক হয়ে যাই। ও মাই জিনু ভাবি, আমিও আপনার সাথে একমত। এই জিনু, তুমি এত কথা বলো কেন? আমি এখানে কেন এসেছি? দুই ভাইকে এক করার জন্যই তো এসেছি নাকি? আরে হ্যাঁ জিনু, তোমার তো সাহস কম না? তুমি আমার সামনে আমার ছেলেকে বুইয়া বলো? হ্যাঁ মা, এই বুড়ি বিটির একটা বিচার করো। এই বুড়ি আমাকে সবার সামনে অপমান করে, আমাকে যা নয় তাই বলে, তুই তুকারি করে সবার সামনে। ওকে ইচ্ছে মতো ধুয়ে দাও। এই মন্টু, তুই কোনো চিন্তা করিস না। আমি যখন একবার এসে গেছি, এই জিনুর বেডিগিরি আমি ছুটিয়ে দিব। এই জিনু, যাও রান্না করো, দাঁড়িয়ে আছো কেন? আর হ্যাঁ শোনো জিনু, মাটির চুলায় রান্না করবে। গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু আমি খাবো না। আর একটা কথা শোনো জিনু, রান্না করা খাবারগুলো যেন গরম গরম থাকে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তোমাকে সারাদিন খেতে দেবো না। যাও গিয়ে রান্না বসাও। কিরে মন্টু, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ের কাছে যা আর বুকেটি নিয়ে নে। আয় ভাই, আমার বুকে আয়। তোকে অনেক ভুল বুঝেছি, এবার সব ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলবো। হ্যাঁ নিব্বারেম, তুই আয়। অনেক অন্যায় করেছি তোর সাথে, আমাকে ক্ষমা করে দিস নিব্বারেম। এই যে বাপ চাচারা, তোমরা তো এক হয়ে গেছো, এখন আবার ডিভোর্সের কি হবে? না মানে, আমরা যে কয়েকদিন আগে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেছি, ওইটা কি আর বাতিল করা হবে না? বাতিল করবে কেন? তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি কিভাবে পারলে ডিভোর্সের খাতায় সাইন করতে? ও হ্যালো মিসেস জিয়ন, তুমিও কিন্তু ডিভোর্স পেপারে সাইন করেছিলে?
করেছিলে, আমি একা করিনি। আমি পরে করেছি, তুমি আগে করেছো, সব দোষ তোমার। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই হবে, কারণ তুমি তো দোয়া তুলছি পাতা। কম থাপ্পড়টা মারোনি তুমি আমাকে স্ট্রিটের মধ্যে। হ্যাঁ সোজ ভাতিজা, তোরা থাম, তোদের দরকার পড়লে আবার বিয়ে দিব। কি বলিস নিব্বারেম? আমার ভাই একদম ঠিক বলেছে। চাচা জান, তাহলে আমার কি হবে? আমি যে দেখি মনে মনে বিয়ে করে ফেলেছি। বাবা বগম, মনে মনে বিয়ে করে ফেলেছো, বাস্তবে তো তোমাদের বিয়ে হয়নি। তাছাড়া তে মামুনির সাথে জঙ্কুকের বিয়ে সেই ছোটবেলায় হয়ে গেছে। এখন যদি অন্যের বউয়ের সাথে তোমাকে বিয়ে দেই, তাহলে তো তারা আমার নামে মামলা লাগিয়ে দিবে। এসব মামলার ঝামেলায় আমি জড়াতে চাই না। এর থেকে ভালো তুমি তে মামুনিকে ভুলে যাও আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। কিন্তু চাচা জান, আমি তো থেকে ভুলতে পারবো না, ওকে আমি ভালোবেসে ফেলেছি চাচা জান। অন্য কাউকে আমি কিভাবে বিয়ে করব? ওই আলিকা করে আলিকা, অন্য কাউকে বিয়ে না করতে পারলে আমার চোখের সামনে থেকে যা। চাচা জান আমার সাথে এমন ব্যবহার না করলেও পারতেন। এই যে শালা বেগুনের বাচ্চা, এদিকে তাকা। চাচু তো তোর সাথে অনেক ভালো ব্যবহার করেছে। ওনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তোকে এতক্ষণে উপরে পাঠিয়ে দিতাম। এই ছোট লোক, বাবা তো বগমের সাথে কথা বলছে, মাঝখান দিয়ে তুমি কেন কথা বলছো? তুমি দেখতে পাচ্ছ না বগম কান্না করছে? কোথায় গিয়ে ছেলেটাকে একটু সান্ত্বনা দিবে, তা না করে ছেলেটাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। থাক জানেমান, আমাকে নিয়ে আর কারোর সাথে তুমি ঝগড়া করো না। আমি চাই না আমার কারণে তুমি কষ্ট পাও। শোনো বেগম, আমার কাছে একটা ভালো মেয়ে আছে, তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো। ওর নাম ইভা। মেয়েটা দেখতে শুনতে খারাপ না, অনেক ভালো এবং ভদ্র। বাহ, কি সুন্দর বাংলা সিনেমা চলছে এখানে। নায়কের সাথে নায়িকাকে মিলিয়ে দিয়ে ভিলেনের সাথে আরেকটা ভিলেনকে মিলিয়ে দিচ্ছে। ও মাই গড, কি সুন্দর বাংলা সিনেমা। বিনা টিকিটে যে দেখতে পারলাম, এটাই আমার জন্য অনেক। কিন্তু আমাকে যেহেতু ভিলেন বানানোই হয়েছে, তখন যদি আমি ভিলেনের মতো কিছু কাণ্ড কারখানা না করি, তাহলে তো বাংলা সিনেমা অসম্পূর্ণ থেকে যাবে। লিসেন আরাম আঙ্কেল, এই নির্দয়ভাবে বেঁচে থাকতে কখনোই নায়ক নায়িকার মেল হতে দিবে না। আর এই যে জাঙ্কুক, তুমি যখন আমারই হলে না, তাহলে আমিও তোমাকে কারো হতে দিব না। এই নাও, তোমার মাথায় ঠাস করে বাড়ি দিয়ে দিলাম। এখন তুমি উপরে চলে যাও। তো সুন্দরীরা, লিসা যখন জঙ্কুককে বাড়ি মারার জন্য এগিয়ে যাচ্ছিল, তখনই তে দৌড়ে এসে জঙ্কুকের সামনে দাঁড়ায়। আর লিসার হাতে থাকা লাঠির বাড়িটা তের মাথায় লাগে। আর সাথে সাথে তে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সবাই তেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর লিসা এই সুযোগে পালিয়ে যায়। তের মাথা ফেটে যাবার খবরটা শুনে জিমিন হসপিটালে এসেছে তেকে দেখার জন্য। ও মাই লিটল গার্ল জিমিন, তুমি এসেছো? এত লেট করলে হোয়াই? সে ইওর সিস্টার, কি অবস্থা হয়েছে? মম, তের এই অবস্থা কি করে হলো? লিসেন মাই লিটল গার্ল, ডোন্ট। হ্যাঁ আফসোস, আমি কি করে এই ভুলটা করতে পারলাম? আমার যে আরেকটা মেয়ে আছে, আমি তো ভুলে গিয়েছিলাম। এটাকে আমি ভুল বলছি কেন? এটা তো মহা পাপ। আমি কি করে এতটা পাষাণ বাপ হতে পারলাম? জিবিন মামনি, বাবা তোমাকে এতগুলো চকলেট কিনে দেবো, আমার উপর রাগ করে থেকো না। তুমি আমার সাথে কোনো কথা বলবে না দেখ। তুমি কিভাবে পারলে ওখানে আমাকে একা রেখে চলে আসতে? তো সুন্দরীরা, এবার চলো আমরা কিছুদিন আগের ঘটনা দেখে আসি। অদ্ভুত ব্যাপার মিস্টার জেহব, আমার বাবু কতক্ষণ ধরে বর্ষে বসে আছে জিমিনকে বিয়ে করবে বলে, বিয়ে দিচ্ছেন না কেন? আসলে ব্যান, আমার একটু জরুরি কাজ আছে, আপনি বিয়ের কাজ শুরু করুন, আমি একটু ওদিক থেকে আসছি। সেলিনা আপা, আর কতক্ষণ অপেক্ষা করাবেন? তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করুন, আমাকে এবার অন্য কোনো বিয়ে করার জন্য যেতে হবে। হ্যাঁ, দেরি না করেই ভালো। কাজী সাহেব, আপনি বিয়ে শুরু করুন। কাজ শুরু করবে মানে? আমার ড্যাডকে ছাড়া আমি বিয়ে করব না। টুনটুনি, জানেমান কলেজা, বিয়েতে রাজি হয়ে যাও, তাহলে তোমাকে অনেক চকলেট খাওয়াবো। আমার অনেক চকলেটের দরকার নেই, আগে ড্যাড আসুক, তারপর আমি বিয়ে করব। শোনো বাবুর হবু বউ, তোমার বাবার জরুরি কাজ থাকার জন্য সেখানে আসতে পারবে না। আমাকে বলেছে বিয়ের কাজ শেষ করে ফেলতে। অদ্ভুত ব্যাপার। কাজী সাহেব, আপনি কেন বসে আছেন? শুরু করুন। বিয়ে হয়ে যাবার পর। মম, বাবার কি এখনো জরুরি কাজ শেষ হয়নি? ও মাই লিটল গার্ল, তোমার ড্যাড তো বাড়ি চলে গেছে। লিটল গার্ল থেকে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, আর আমাকে বলেছে তোমাদের দুজনকে নিয়ে হোমে ব্যাক করতে। অদ্ভুত ব্যাপার। আমি বাবুকে বিয়ে করিয়েছি কি ঘর জামাই থাকার জন্য? আমার বাবু এবং বাবুর বউ কোথাও যাবে না। ইটস ওকে মাই লিটল বিয়ান, তাহলে আমি একাই হোমে ব্যাক করি। জিমিনের মা চলে যাওয়ার সময় জিমিন অনেক কান্না করছিল। জিমিন কান্না করছে দেখে সুগা তার রুমালটা বের করে জিমিনের চোখের পানি মুছে দিচ্ছিল। তখনই সেলিনা বলে, এই যে বাবুর বউ, এবার কান্নাকাটি থামাও। আর এই বাবু, এতগুলো মেয়েদের মাঝে তুমি কি করছো? যাও গিয়ে বন্ধুদের সাথে আড্ডা করো। মা আজকে আড্ডা না করলে হয় না?
আশ্চর্য ব্যাপার বাবু, তুমি এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তারপর সুগা ওর বন্ধুদের সাথে আড্ডা করার জন্য চলে যায় আর সেলিনা পাড়ার কিছু ভাবিদেরকে নিয়ে জিমিনকে সুগার রুমে নিয়ে যায়। শোনো বাবুর বউ, আমাকে কিন্তু বাবুর বাবু দিতে হবে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে। আচ্ছা শাশুড়ি মা, বাঙ্গিকে আপনাদের ফুলবাগানের মালি নাকি? মুখ সামলে কথা বলে বাবুর বউ, উনি তোমার শ্বশুর মশাই। ওনাকে একটু ডাকেন, পরিচিত হই। আমার স্বামীর সাথে পরিচিত না হয়ে বাবুর সাথে পরিচিত হও, তাহলে আমি খুব তাড়াতাড়ি বাবুর বাবু পাবো। একটু পর সুগা রুমে এসে দরজা লাগিয়ে খাটের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু জিমিন খাট থেকে নেমে সুগাকে সালাম করছে না। তাই সুগা জিমিনকে উদ্দেশ্য করে বলে, বরকে যে সালাম করতে হয় সেটা কি কেউ জানে না? হ্যাঁ জানি, কিন্তু আপনি কি জানেন না রুমে আসলে যে খেকে খেকে কাশি দিয়ে ঢুকতে হয়? চুলের মতো ঢুকলে কিভাবে বুঝবো কেউ রুমে এসে দাঁড়িয়ে আছে সালাম পাওয়ার আশায়? দেখতে তো নিব্বি নিব্বি লাগে, কিন্তু আসলে তুমি একটা দিব্যি। এত কথা না বলে চকলেট দিন, খাবো। আগে সালাম করো, তারপর দেব। জিমিন চকলেটের লোভে সুগাকে সালাম করতে রাজি হয়। যখনই জিমিন সুগাকে সালাম করার জন্য একটু নিচু হয়েছে, তখনই সুগা জিমিনকে সোজা করে দাঁড় করিয়ে হাতে একটা লজেন্স দিয়ে বলে, জান, তোমার জায়গা আমার পায়ে না, বুকে। এই নাও তোমার চকলেট। সুগা জিমিনকে চকলেটের বদলে লজেন্স দিয়েছে দেখে জিমিন রেগে গিয়ে সুগাকে একটা ধাক্কা মেরে দূরে সরিয়ে বলে, এই মূর্খ বিলাই, জীবনে কি চকলেট খাসনি? এটাকে চকলেট বলে না, লজেন্স বলে। আর তোর না চকলেটের ফ্যাক্টরি আছে, তাহলে চিনিস না কেন? নিব্বির করে নিব্বি, তুই আমারে ধাক্কা দিছস? এই নে ঠাস। শোন নিব্বি, আমার কোনো চকলেটের ফ্যাক্টরি নাই। তোরা বিয়ে করার লাগি মিছা কথা কইছিলাম, নাইলে তো তুই আমারে কখনো বিয়ে করার জন্য রাজি হইতি না। যাই হোক, চিন্তা করিস না নিব্বি, চকলেটের ফ্যাক্টরি নাই তো কি হইছে, মশলার ফ্যাক্টরি ঠিকই আছে। ওইখান থেকে তোরা মশলা এনে দেব, তুই ওইগুলা বেচা তারপর চকলেট খাইস, বুঝছস? তার মানে তুই আমাকে চিটিং করে বিয়ে করেছিস? মন খারাপ করিস না নিব্বি জিমিন, তোরা সপ্তাহে একদিন দামি চকলেট খাওয়ামু। সত্যি খাওয়াবি তো? হ্যাঁ, তুই যদি এখন এই লজেন্সটা খাস তাহলে খাওয়ামু। আচ্ছা দে খাই। পাড়ার একটা ভাবি বলল, মা নাকি তোমার কাছে লজ্জার ব্যাপার, বাবুর বাবু চাইছে, তুমি কি রাজি আছো দেওয়ার জন্য? ঠিক আছে, তোর মাকে বলিস আমি দিব। কি বললে তুমি? দিব বলছি। তুমি বাবুর বাবু মানে বুঝতে পেরেছো? দিবে বললে যে। না রে বিলাই, আমি বুঝি নাই, তুই বুঝিয়ে দে, তাইলেই তো হয়। তোমাকে এখনই বুঝিয়ে দিচ্ছি জান, আমাকে একটু সময় দাও। এই লুচ্চা বিলাই, তুই আমার সাথে কি করতে চাচ্ছিস? যেটা এত বছর একবারও করিনি সেটাই করব। চুপ করে থাকো, না হলে কিন্তু আমি রেগে গিয়ে আব্বা সুগা হয়ে যাব। আহা, দুষ্টু বিলাই, আমি তোমার মতলবটা বুঝতে পেরেছি। বুঝতেই যখন পেরেছো, তাহলে আর দেরি করছো কেন জান? তুমি শুরু করো আগে। আমি তো আগে শুরু করব, কারণ আমি হলাম পাওয়ারফুল নারী। এই সুগা, তোমার গালটা একটু আমার মুখের সামনে আনো না। থাপ্পড় মারবে না তো? আরে না, আমি এখন রোমান্টিক মুডে আছি, এসব বাজারে কাজ করব না। ওকে জান, বিশ্বাস করে আমার গালটা তোমার কাছে দিলাম। তোমার মায়ের বাবুর বাবু লাগবে তাই না? এই নে ঠকবাজ বিলাই, তোর গালে কামড় দিয়ে দিলাম। এবার যা, দিয়ে আয় তোর মাকে এটা। ওই নিব্বি, তুই রাক্ষস নাকি? কি করলি এটা? কি বললি তুই শয়তান বিলাই? এই নে আরেকটা কামড় দিয়ে দিলাম। 32টা দাঁত বসাই দিল গো মা। এইদিকে তো ইয়ানমিন মারামারি করছে, অন্যদিকে ইয়ঙ্গি বাসা যাবার পর কি হচ্ছে চলো দেখে আসি। ইয়ঙ্গি ডার্লিং, জিমিন আসেনি কেন? ও মাদার ইন ল, আসতে দেয়নি। ও আচ্ছা, ওই বুড়ি করে বুড়ি আলিকিকে পরে দেখে নিব। এরপর থেকে জেহব তেকুকের ব্যাপারটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে জিমিনের খোঁজ আর নিতে পারে না। বাবা, তুমি মিথ্যে কথা বলে আমাকে ওই কিপটার সাথে কেন বিয়ে দিলে? তুমি জানো বিয়ের পর থেকে চকলেটের বদলে আমাকে লজেন্স কিনে খাওয়াতো। ওর মাও ভালো করে খাবার খেতে দিত না, খালি টেস্ট করতে দিয়ে আবার নিয়ে যেত। মামুনি, তোমার কথা বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। তো সুন্দরীরা, বিয়ের পর জিমিনের সাথে কি হয়েছিল সেটা তোমাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে দেখিয়ে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। এই নে নিব্বি, চকলেট খা। এটা তো চকলেট না, লজেন্স। তুমি না বলেছিলে সপ্তাহে একদিন চকলেট খাওয়াবে? নিব্বি জিমিন টুনটুনি বউ আমার, তুই সামান্য একটা চকলেট খাওয়ার জন্য আখাওয়ারাদের মতো স্যাসরামি করস কেন? তোর বাপে কি তোর জীবনে চকলেট খাওয়ায় নাই? বাবুর বউ, তোমাকে চকলেট খেতে হবে না, এদিকে এসো, খাবারটা টেস্ট করে যাও। জিমিন টেস্ট করার জন্য এক চামচ মুখে নিতেই সেলিনা খাবারের বাটি আর চামচটা খাবলা মেরে নিয়ে বলে, বেশি খেলে ভাবিদের দিতে পারবো না, তাছাড়া তুমি মোটা হয়ে যাবে। এখন বলো রান্নাটা কেমন হয়েছে? ভালো করে খেতে পারিনি, আরেকটু দিন। আরেকটু যেহেতু চেয়েছো, তাহলে নিশ্চয়ই মজা হয়েছে। আর খেতে হবে না, অনেক খেয়েছো। এবার বুঝেছো? ওই সেলিনা বুটকিকে আমি পরে দেখবো, আগে বলো ওর ছেলে কোথায়? বিদেশে মশলা সাপ্লাই করতে এয়ারপোর্টে গেছে। হ্যাঁ আফসোস, মশলার জন্য ওর প্রাণটা বেঁচে গেল, না হলে আজকে ওকে একদম শেষ করে দিতাম। শোন, যে হোক তুই বড় বড় ডায়লগই দিতে পারবি, এছাড়া আর কিছুই করতে পারবি না। তোকে পরে দেখে নিব, নিবারেম কোথাকার। এই চলো, তেকে নিয়ে বাড়িতে যেতে হবে তো। হসপিটাল থেকে তেকে বাড়িতে নিয়ে যাবার পর রাতের খাবার শেষ করে জঙ্কুক তের চোখে কাপড় বেঁধে একটা রুমে নিয়ে যায়। তারপর জঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জান, আজকে আমাদের 16তম বিবাহ বার্ষিকী পূর্ণ হলো। এই দিনে দাদামশাই তোমাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, এই নাও তোমার বউ, তুমি সামলাও। তখন তুমি কি বলেছিলে মনে আছে? হ্যাঁ মনে আছে, বলেছিলাম দাদামশাই এই বউ সামলানোটা আবার কি? জান পাখি,
আজকে তোমাকে আমি সামলিয়ে দেখিয়ে দিব অনেক বছর পর তোমাকে আমার এতটা কাছে পেয়েছি। যদি আজকে কিছু না করি তাহলে যে কালকে সকালে আমার পুরুষত্বের উপর প্রশ্ন উঠবে। কিন্তু জাঙ্কুক। মনের ভেতর আর কোনো কিন্তু রেখো না জান, আজ রাত মুঝে দে দো। ওকে যা, আজ রাত তুঝে দে দিয়া। অনুমতি পাওয়ার সাথে সাথে জঙ্কুকের হাত ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর আর কি হতে পারে সেটা তোমরা ভালো করেই জানো, আজকে আর বললাম না। এই দাঁড়াও, ভিডিওটা টেনো না, শোনো। তেগুকের রোমান্স দেখতে চাইলে বিটিএস 47 ফ্যামিলি ড্রামা চ্যানেলে গিয়ে সাইকো মাফিয়া স্টোরিটা দেখে এসো। ওই স্টোরিতে ভালো করে সবকিছু এক্সপ্লেন করা আছে। পরের দিন সকালবেলা জেহব এবং আরাম তাদের পুরনো বাড়িতে ফিরে আসে, যেখানে তারা আগে দুই ভাই থাকতো। বিকালবেলা বাড়ির সবাই মিলে 16 বছর আগের একটা ভিডিও দেখছিল। এবার চলো দেখে আসি তেকুকের বাল্যকালের বিয়ের পরের কিছু ঘটনা। ইয়ঙ্গি, বাড়ি ফিরতে দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো ডার্লিং। একটু পর আরেমও জিনকে বলে, বুড়ি বেটি আমার অফিসের ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে আসো, দেরি হয়ে যাচ্ছে তো। দূর থেকে জঙ্কুক আর তে সবকিছুই দেখছিল। জেহব আর আরাম চলে যাবার পর জঙ্কুক তেকে বলে, এই বুড়ি বেটি আমার অফিসের ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। এই নিন আপনার ব্যাগ। আজকে বাড়িতে ফিরতে দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি যাই ডার্লিং। ওগো শুনছেন, সাবধানে বাড়ি ফিরবেন। জিন ওদের কাণ্ড কারখানা দেখে মুসকে একটা হাসি দিয়ে বলে, বাচ্চা থেকে কপি করা হচ্ছে তাই না? মা, বড় হয়ে আমি রাজার মতো বসে থাকবো আর থেকে হুকুম করব আমার সব কাজ করে দেওয়ার জন্য। আমিও রানীর মতো তোমাকে কানে ধরে উঠবস করাবো, যেমনটা শাশুড়ি মা তোমার বাবাকে করায়। ওদের এইসব কাহিনী দেখে সবাই না হেসে থাকতে পারলো না। সবাই তো হাসাহাসি করছে, সাথে তেগুকো লজ্জায় মাথা নিচু করে তারাও মুসকি মুসকি হাসছে। তো সুন্দরীরা, আজকের গল্পটা হাসাহাসি দিয়ে শেষ করছি। স্টোরিটা কেমন হয়েছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে জানাবে। কিন্তু দেখা হবে নতুন কোনো গল্পতে। আর হ্যাঁ সুন্দরীরা, এরকম সুন্দর সুন্দর স্টোরি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছ আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।